আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছি ঢাকা বোর্ড 2019 সালে এইচএসসি ফার্স্ট পার্টের 20টি এমসিকিউ পর্যন্ত। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাকি 5টি, অর্থাৎ 21 থেকে 25 পর্যন্ত। তো তাহলে আলোচনা শুরু করতে পারি এমসিকিউ গুলো। 21, তিনটি শব্দের কম্পাঙ্কের অনুপাত 4, 5, 6 হলে তাদের সমন্বয়ে যে শব্দ হয় তার নাম কি? সমমেল, সমতান, স্বরসঙ্গতি, ত্রয়ী। তার আগে আমরা জানি আসলে সমমেল এবং সমতান জিনিসটা কি। সমমেল যদি এমন হয় উপসুরের কম্পাঙ্গ মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ, তিনগুণ বা সরল গুণিতক হয়, তবে সেটাকে আমরা বলবো সমমেল। আচ্ছা দেখো তো, এখানে 4 এবং 5 একটা আরেকটার দ্বিগুণ তিনগুণ হওয়ার কোনো সুযোগ আছে? নাই, তাহলে এটা সমমেল হতে পারে না। তারপরে দেখি সমতান। তো সমতান জিনিসটা কি, যে ধরো যে কোনো একটা জায়গাতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে, এক একজনের মুখ থেকে এক এক রকম শব্দ নির্গত হবে, তার মানে এক এক কম্পাঙ্কের শব্দ নির্গত হবে, সবগুলা শব্দ মিলে একটা সুর সৃষ্টি হবে, যে জাতীয় সঙ্গীতটা আমরা শুনবো। এটাকে আমরা কি বলি? সমবেত সঙ্গীত বা কোরাস। এই সমবেত সঙ্গীত বা কোরাসে হচ্ছে সমতান। তাহলে এখানে 4, 5, 6 কম্পাঙ্ক রেশিও হওয়ার কোনো সুযোগ থাকলো না, তাহলে এটাও হলো না। তারপরে কি স্বরসঙ্গতি? নো, আমরা স্বরসঙ্গতি বোঝার আগে ত্রয়ীটা বুঝতে হবে, তারপরে স্বরসঙ্গতি বুঝতে পারবো। ত্রয়ী জিনিসটা কি? যদি এমন হয় তিনটি কম্পাঙ্কের অনুপাত 4, 5, 6, তবে তাদেরকে বলা হয় ত্রয়ী। দেখো তো এখানে তিনটি কম্পাঙ্কের অনুপাত 4, 5, 6 কিনা? অবশ্যই 4, 5, 6। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? ত্রয়ী। যদি কোনো জায়গায় তিনটি শব্দের কম্পাঙ্ক হয়, একটি যদি 400 হয়, আরেকটি যদি 500 হয়, আরেকটি যদি 600 হয়, তাহলে তাদের অনুপাতটা কত হয়? 4, 5, 6। তবে ওই তিনটা কম্পাঙ্ককে বলা হয় ত্রয়ী। তাহলে স্বরসঙ্গতি কেন হবে না? বলা আছে ত্রয়ী মানে এই তিনটা কম্পাঙ্কের অনুপাতের সাথে যদি নতুন কোনো কম্পাঙ্ক যুক্ত হয়, যা এই তিনটা অনুপাতের সাথে এই আকারে হয়, কিরকম? 4, 5, 6 এবং 8, তবেই তাকে বলা হয় স্বরসঙ্গতি। তাহলে এখানে তো আসলে কম্পাঙ্কের অনুপাত 3টা, আর স্বরসঙ্গতি হওয়ার জন্য অনুপাত লাগবে কয়টা? 4টা। সুতরাং 4টা অনুপাত এখানে দেওয়া নাই, সুতরাং স্বরসঙ্গতি এই কারণে হয় নাই। তাহলে আমরা প্রশ্ন নাম্বার আসি 22, স্থিতিস্থাপক সীমায় দৈর্ঘ্য প্রসারণ ও ভারের লেখচিত্র। দেখো কোন বস্তুকে যদি আমি ভর ঝুলাই দেই, তাহলে তার এই ওজনের কারণে ওই বস্তুটি বা ওই তারটি প্রসারিত হবে। যদি বস্তু ভারী হয় প্রসারণ বেশি হবে, বস্তু হালকা হলে প্রসারণ কম হবে। তাহলে দেখা গেল যে প্রসারণ এবং ভার এটা পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা গ্রাফগুলা দেখি, এখানে দেখো ভার যত বাড়তেছে প্রসারণ একই হারে বাড়তেছে, প্রসারণ উপরের দিকে ভার এদিকে, তাহলে ভার আরো বাড়তেছে, প্রসারণ বাড়তেছে, কি হারে? সমানুপাতিক হারে। তাহলে বুঝে গেল যে ভার এবং সম্প্রসারণ অবশ্যই কি সমানুপাতিক। তাহলে এই অ্যান্সারটা রাইট। এগুলা কেন রং? দেখো এখানে ভার যত বাড়ানো হচ্ছে তার প্রসারণ তত বেশি হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে ভার বাড়ছে না, প্রসারণ বেড়ে যাচ্ছে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। আমি যদি ভার নিচে নাই চাপাই তাহলে প্রসারণ কেন হবে? তাহলে এটা ভুল। এখানে দেওয়া আছে যে ভার যত কমতেছে বাড়তেছে প্রসারণ তত কমতেছে, এমন কোন ঘটনা কি পাওয়া সম্ভব? যে আমি ভার কমাই দিলাম কিন্তু প্রসারণ বেশি হচ্ছে? না, সম্ভব নয়। সুতরাং এটাও ভুল। 4 নাম্বার, এখানে দেখো যে প্রসারণ বেড়ে যাচ্ছে, ভার কিন্তু তত বাড়তেছে না। একটা পর্যায়ে ভার বাড়ছে কিন্তু প্রসারণ বাড়ছে না, তাহলে এমন ঘটনা সম্ভব নয় যেখানে বস্তুর নিচে ভার ঝুলাই দিলাম কিন্তু প্রসারণ না হয়ে হ্রাস পাবে না, এমন আসলে কোনো ঘটনা ঘটা সম্ভব নয়। তাহলে এটাও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? এইটা। 23, স্থির অবস্থান থেকে সমত্বরণে গতিশীল বস্তুর জন্য লেখচিত্র কোনটি হবে? দেখো স্থির অবস্থান থেকে বস্তু চলতে শুরু করলো, সময় বাড়তেছে কিন্তু বেগ বাড়ছেও না কমছেও না, সুতরাং এখানে ত্বরণ হওয়ার কোনো সুযোগ নাই, বেগ যা আছে তাই। এখানে খ নাম্বার, এখানে স্থির অবস্থানে ছিল, সময় বাড়তেছে কিন্তু তার বেগ বাড়ে না, বেগ জায়গায় রয়ে গেছে। একটা পর্যায়ে গিয়ে সময় বাড়তেছে বেগ বাড়তেছে,
তাহলে কি সেখানে ত্বরণ হবে, সমত্বরণ হবে? হবে না, কারণ শুরুতেই তার বেগ ছিল না। 3 নাম্বার, সময় বাড়তেছে বেগ বাড়তেছে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে। সুতরাং বুঝা গেল যে বেগ একটা নির্দিষ্ট হারে বৃদ্ধি পাচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে যে ত্বরণটা পাবে এটা অবশ্যই সমত্বরণ। সুতরাং এটা নিঃসন্দেহে সমত্বরণের লেখচিত্র। ঘ নাম্বার, দেখো যে এখানে বলছে স্থির অবস্থান থেকে, এখানে কিন্তু বেগ আছে, সময় যখন শূন্য তখনও কিন্তু তার বেগ আছে, সুতরাং এখানে স্থির অবস্থান থেকে সমত্বরণ পাওয়ার কোনো সুযোগ থাকলো না। 24, কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ হলে দোলন কাল কত হবে? 4টা অপশন আছে। আমরা দোলন কালের সাথে কার্যকরী দৈর্ঘ্য কিরকম? বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা যদি সূত্রটা এরকম লিখি, T2/T1 ইকুয়াল রুট ওভার অফ L2/L1, তাহলে আসে T2 ইকুয়াল রুট ওভার অফ L2/L1 ইন্টু T1। তাহলে এখানে যদি আমি মান বসাই, এখানে বলা হয়েছে একটা আরেকটার কত গুণ হবে? 1.96। তো নিচের দৈর্ঘ্য যদি L হয়, উপরের দৈর্ঘ্য হবে 1.96 L, আর বাইরের সময় গুণ হবে 2, যেহেতু সে সেকেন্ড দোলক তাহলে তার দোলনকাল কত? 2 সেকেন্ড। আমরা যদি এখানে ক্যালকুলেশন করে হিসেব করি, তাহলে আমরা যে সময়টা পাবো সেই সময়টা হবে 2.8 সেকেন্ড। 2.8 সেকেন্ড। তারপরে প্রশ্ন 24-এর পরে 25, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত বস্তুর পাল্লা 100 মিটার হলে সর্বোচ্চ উচ্চতা কত? আমি আবারও বলি, আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে একটি বস্তুকে নিক্ষেপ করা হলো, যেটার পাল্লা পাওয়া গেল 100 মিটার, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা কত? আমরা যে সমীকরণটা ব্যবহার করতে পারি সেটা হলো R ইকুয়াল v0 স্কয়ার sin 2 থিটা বাই জি। আর এর মান দেওয়া আছে 100, v0 স্কয়ার sin 2 থিটা মানে sin 90 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, তাহলে sin 90 ডিগ্রির মান 1, তাহলে v0 স্কয়ারের মান 980 মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। কারণ আমি এখনো স্কয়ারটা আউট করে নাই, v0 স্কয়ার আকারে রাখি, যেহেতু সর্বাধিক উচ্চতা বের করতে বলছে h ইকুয়াল v0 স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে আমি লিখি v0 স্কয়ারের মান 980, sin 45 ডিগ্রি মান 1/√2, তার উপর আছে স্কয়ার 2, g এর মান 9.8। যদি হিসেব করি তাহলে এটা আমার আসে কত? 25 মিটার। তাহলে আমার রেজাল্টটা আসবে 25। আর বাকি অ্যান্সারগুলো আর হলো না, যেহেতু এটা বহুপদী নয়, সুতরাং এখানে অ্যান্সারটা পেলাম 25 মিটার। তো শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমি পরবর্তী ক্লাসে চিটগং বোর্ডের এমসিকিউগুলো সলিউশন শুরু করব। পরবর্তী ক্লাসটি পেতে চাইলে অবশ্যই বেল আইকনে ক্লিক করবে। আর ক্লাসের সম্পর্কে কোনো মতামত তোমাদের পেশ করতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।